আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক, অনেক স্বাগতম জানাচ্ছি এসএসসি লাস্ট শট রিভিশন প্রোগ্রামে। সো আজকে তোমাদের বায়োলজি বইয়ের ২য় অধ্যায় অর্থাৎ জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টার পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের পার্টে আমরা উদ্ভিদ টিস্যু পুরাটা নিয়ে পড়েছিলাম এবং সেইখানে কিন্তু একদম শুরু থেকে উদ্ভিদ টিস্যু পর্যন্ত যা কিছু পড়া ছিল সবকিছু পড়েছি। আজকে আমরা প্রাণী টিস্যু নিয়ে পড়ব এবং আজকের ক্লাসে প্রাণী টিস্যু সহ প্রাণী টিস্যুর যে প্রকারভেদগুলো আছে, যা কিছু আছে সবকিছু আমরা পড়ব। তো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে প্রাণী টিস্যু। ফার্স্টে আমাদের জানতে হবে যে টিস্যু আসলে কি। টিস্যু কি? হোয়াট ইজ টিস্যু? টিস্যুর আরেকটা নাম হচ্ছে কলা বলা হয়। টিস্যু মানে হচ্ছে কলা। ঠিক আছে? সো টিস্যু হচ্ছে সংজ্ঞাটা এভাবে দেওয়া যায় যে একই ভ্রূণীয় স্তর থেকে বা একই ভ্রূণীয় স্থান থেকে উৎপন্ন এক বা একাধিক কোষের সমষ্টি। তাহলে টিস্যু হচ্ছে একটা কোষের সমষ্টি, যেই কোষগুলা একই উৎপত্তি স্থল একই, হ্যাঁ, এবং একই ধরনের কাজ করে। আমি আরেকবার ভালো করে বলি, দেখো, টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষের সমষ্টি যা একই স্থান থেকে উৎপত্তি লাভ করে, গঠন একই রকমের এবং কাজ একই রকমের। ঠিক আছে? টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষের সমষ্টি যা একই স্থান থেকে উৎপত্তি লাভ করে, গঠন একই রকমের এবং একই রকমের কাজ করে। ক্লিয়ার? সো এইভাবে তুমি সংজ্ঞাটা দিতে পারো টিস্যু। হ্যাঁ, অর্থাৎ টিস্যু হচ্ছে কোষের সমষ্টি যেটা একই রকমের কাজ করবে, উৎপত্তি স্থলটা একই হবে। ঠিক আছে? ওকে। সো প্রাণী টিস্যু কয় ধরনের দেখো? আবরণী টিস্যু আছে, যোজক টিস্যু আছে, পেশি টিস্যু আছে, স্নায়ু টিস্যু আছে। মোট 4 ধরনের প্রাণী টিস্যু পাওয়া যায়। এই চারটার নাম তোমাদের জানতে হবে: আবরণী, যোজক, পেশি, স্নায়ু। তো এইগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত পড়বো, একটু পরে পড়বো। সো আসো আমরা শুরু করি তাহলে। এই যে আবরণী টিস্যু, প্রথমে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আবরণী টিস্যু। তো তোমাকে যদি আমি বলি, ধরে নাও যে আবরণী টিস্যু, এটার কাজ তুমি জানো না, কিন্তু আমি তোমাকে বললাম যে আবরণী টিস্যুর আসলে কাজটা কি। তোমাকে যদি আমি বলতে বলি, তুমি না জানলেও কিন্তু কয়েকটা অ্যান্সার পারার কথা তোমার। ঠিক আছে? যেমন তুমি নামটা শুনে বুঝতে পারতেছো যে আবরণী টিস্যু, তার মানে কি ভাইয়া? এটা আমাদের সারা দেহের আবরণ দিবে। নামটার মধ্যেই আছে আবরণী টিস্যু। যেমন আমাদের এই যে পুরা দেহের একটা আবরণ আছে না? উপরের যে ত্বকটা, সেটাই তো আবরণ। সো এই যে আবরণ দিচ্ছে, যেটা যে জিনিসটা আবরণ দেয়, সেটাকে বলা হচ্ছে আবরণী টিস্যু। ক্লিয়ার? তো আবরণী টিস্যুর কাজ কি? আবরণ দেওয়া। এখন যে জিনিসটা আবরণ দেয় সেটা কি? আমাদের ভেতরে যেমন আমাদের ত্বক আমাদেরকে আবরণ দিচ্ছে, তার মানে কি এই ত্বকের কারণে আমাদের ভেতরের যা কিছু আছে সেটা রক্ষিত অবস্থায় আছে। অর্থাৎ আবরণী টিস্যুর আরেকটা কাজ হচ্ছে এটা রক্ষা করে। তৃতীয় কথা হচ্ছে যে দেখো, আমাদের ঘাম বের হয়, তার মানে কি আবরণী টিস্যুতে ছিদ্র আছে। এই ছিদ্রের মাধ্যমে কোনো বস্তুর পরিবহন হতে পারে। ছিদ্রের মাধ্যমে কি হতে পারে বলো তো? কোনো বস্তু, যেমন ঘাম বের হচ্ছে, হ্যাঁ, তাহলে আবরণী টিস্যুর মাধ্যমে কি হতে পারে? পরিবহন হতে পারে। এছাড়া শোষণ হতে পারে, কোনো কিছু শোষিত হতে পারে। ক্লিয়ার? তাহলে দেখো, আবরণী টিস্যুর কাজ যদি তোমাকে বলা হয়, তাইলে কিন্তু এমনিতেই কয়েকটা কথা পারার কথা। যেমন অঙ্গকে আবৃত করে রাখে, এটাই হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, যেহেতু আবৃত করে রাখতেছে, রক্ষাও করতেছে। বাইরের আঘাত থেকে রক্ষা করে। ধরে নাও যে যে মারলাম, তাহলে ভেতরে তো অনেক কিছু আছে। তাহলে এই যে ফার্স্ট আঘাতটা কার উপর পড়লো? আবরণী টিস্যুর উপর পড়লো। তার মানে আবরণী টিস্যু আমাদের ভেতরের জিনিসগুলোকে রক্ষা করলো। আচ্ছা, দেন বিভিন্ন পদার্থ শোষণ করে এটা, এবং কোষীয় স্তর থেকে পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন। ঠিক আছে? তাহলে কোষ স্তর থেকে কোনো একটা পদার্থ পরিবাহিত হয়ে বের হয়ে যায়, এই টাইপের আর কি বোঝাচ্ছে। ওকে? পরিবহনেও এটা ভূমিকা রাখে। তো কোষের আকৃতির উপর ভিত্তি করে বা প্রাণীদেহে তার অবস্থান কাজের উপর ভিত্তি করে আমরা আবরণী টিস্যুর প্রকারভেদ করব। তো মেইনলি আমরা এটাকে ধরতে পারো যে মেইনলি আমরা প্রকারভেদ করতেছি আকৃতির উপর ভিত্তি করে। তো কি কি আকার হতে পারে? যেমন হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু। নামগুলো শুনতেই তুমি বুঝতে পারবা যে এই যে স্কোয়ামাস, নামের মধ্যে আছে মাস, আর মাসেরই তো থাকে আইস, তাই কিনা? তো নামটা শুনেই তুমি বুঝে গেলা যে স্কোয়ামাস, নামের মধ্যে আছে মাস, তার মানে কি এটার আরেকটা নাম হচ্ছে আইস আকার আবরণী টিস্যু। অর্থাৎ এটা দেখতে আইসের মতো, মাছ, স্কোয়ামাস, মাছ থেকে মনে রাখো এই আবরণী টিস্যুটা দেখতে কেমন বলো তো? মাছের আইসের মতো। মাছের আইসের মতো চ্যাপ্টা, আইসের মতো চ্যাপ্টা, এই কথাটা মনে রাখো, মাছের আইসের মতো চ্যাপ্টা। দেন যে কথাটা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে নিউক্লিয়াসটা বড়। ঠিক আছে? এই যে এখানে কোষের মধ্যে কি আছে, এই যে দেখো তো, এই কোষগুলো কেমন চ্যাপ্টা না?
এবং এর ভেতরে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসটা কেমন? নিউক্লিয়াসটা হচ্ছে বড়, নিউক্লিয়াস আকারে বড়, নিউক্লিয়াস আকারে বড়। এখন এটা কোথায় পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে দেখো নেফ্রনের গঠন তোমরা নিশ্চয়ই জানো, এই যে এটা হচ্ছে নেফ্রন, হ্যাঁ নেফ্রন, এটা হচ্ছে নেফ্রন এবং এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। আচ্ছা, সো নেফ্রনের এই যে এটা হচ্ছে বোমান্স ক্যাপসুল, এটা হচ্ছে বোমান্স ক্যাপসুল। সো এই বোমান্স ক্যাপসুলে এটা পাওয়া যায়, ঠিক আছে। সো কোথায় পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে হচ্ছে বোমান্স ক্যাপসুলে, এটা পাওয়া যায় হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, বোমান্স ক্যাপসুলে এটা পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবং যেহেতু বোমান্স ক্যাপসুলে পাওয়া যায়, বোমান্স ক্যাপসুলের কাজ কি বলতো? এই যে গ্লোমেরুলাস থেকে যে রক্তটা আসে গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে, এখান থেকে কিছু উপাদান কিন্তু এই বোমান্স ক্যাপসুলের মধ্যে নিয়ে আসে। হ্যাঁ, রক্ত থেকে কিছু উপাদান বোমান্স ক্যাপসুলের মধ্যে কিন্তু চলে আসে। তাহলে এই যে বোমান্স ক্যাপসুল এখানে ছাঁকনির মতো কাজ করতেছে, একটা সেকে সেকে যে জিনিসটা আসা দরকার সেটাকে নিয়ে আসে। সো এটা কিসের মতো কাজ করে বলতো বোমান্স ক্যাপসুল? এটা হচ্ছে ছাঁকনির মতো কাজ করে। প্রথম কথা হচ্ছে ছাঁকনির মতো কাজ করে, ছাঁকনির মতো কাজ করে, ছাঁকনির মতো কাজ করে। এবং এটা যেহেতু আবরণী টিস্যু, তার মানে কি আবরণ হিসেবেও কাজ করতেছে। তাহলে এই যে স্কোয়ামাস আবরণী টিস্যু এটা কি, বা এই যে বোমাস ক্যাপসুল এটা ছাঁকনি ও আবরণ হিসেবে কাজ করে, আবরণ হিসেবে এটা কাজ করে, আশা করি বুঝেছো তোমরা। ঠিক আছে, এবার আসো কিউবয়েডাল আবরণী টিস্যু বা ঘনাকৃতির আবরণী টিস্যু। তো কিউবয়েডাল আবরণী টিস্যু নামটা শুনে বুঝতে পারতেছো এটা হচ্ছে দেখতে কিউবের মতো। হ্যাঁ, সো এটা দেখতে কেমন ভাইয়া? নামটা শুনে বুঝে গেলা, এটা হচ্ছে কিউবের মতো, কিউবের মতো। আর একটা কিউব, রুবিক্স কিউব নিশ্চয়ই দেখেছো। একটা কিউব, কোন একটা বস্তুকে আমি কিউব কখন বলবো? যখন আমি দেখবো যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু সমান, তখনই সেটাকে আমরা বলবো কিউব। তাহলে এই যে ঘনাকৃতি, এটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। আশা করি বুঝতে পেরেছো, প্রস্থ উচ্চতা সমান। ক্লিয়ার ভাইয়ারা? ওকে। তাহলে এই যে এইখানে কোষগুলা দেখলেই তুমি বুঝে যাবা, দেখো এই কোষগুলা কেমন, একটা কিউবের মতো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু কিন্তু সমান। এবং এটা কোথায় পাওয়া যায় দেখো তো? এটা পাওয়া যাচ্ছে যে সংগ্রাহী নালিকা, এই অংশটাতে সংগ্রাহী নালিকায় পাওয়া যাচ্ছে। তাহলে এই কথাটা মনে রাখো, এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় সংগ্রাহী নালিকায়। সংগ্রাহী কোথায়? নেফ্রনের সংগ্রাহী নালিকা বা বৃক্কের সংগ্রাহী নালিকা, বৃক্কের সংগ্রাহী নালিকায় এটা পাওয়া যায়। আশা করি বুঝেছো। অ্যান্ড এটা কিসের মতো কাজ করে? এটা তো আবরণের মতো কাজ করবে অ্যান্ড পরিশোষণ করে। সো এটা পরিশোষণ, এটা কি করে ভাই বলো তো? পরিশোষণ ও আবরণ, আবরণের কাজ করে। ক্লিয়ার? সো কিউবয়েডাল আবরণী টিস্যু এটা পরিশোষণ করে, আবরণ হিসেবেও কাজ করতেছে। দেন দেখো এই যে কলামনার আবরণ টিস্যু, বা যার আরেকটা নাম হচ্ছে স্তম্ভাকার আবরণী টিস্যু। নামটা শুনে বুঝতে পারতেছো এটা দেখতে কলামের মতো, স্তম্ভের মতো। ঠিক আছে, সো এটা কেমন ভাইয়া? এটা হচ্ছে স্তম্ভের মতো। এটা দেখতে কেমন? এটা হচ্ছে স্তম্ভের মতো, স্তম্ভের মতো। আচ্ছা, সো যেহেতু স্তম্ভের মতো, তুমি চিত্রটা দেখলেও বুঝবা যে হ্যাঁ এটা হচ্ছে একটা স্তম্ভ, মনে হচ্ছে এক একটা স্তম্ভ, প্রতিটা হচ্ছে এক একটা স্তম্ভ। ক্লিয়ার? সো এই যে স্তম্ভাকার এপিথেলিয়াল টিস্যু, এটা দেখতে স্তম্ভের মতো। এবং এটা কোথায় পাওয়া যায় আসলে? এটা পাওয়া যায় হচ্ছে আমাদের যে অন্ত্র আছে, অন্ত্রের অন্তঃপ্রাচীরে পাওয়া যায়। ঠিক আছে, তো আমাদের যে অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলোর অন্তঃপ্রাচীরে পাওয়া যায়। তাহলে অন্ত্রের অন্ত্রের অন্তঃপ্রাচীরে পাওয়া যায়, অন্তঃপ্রাচীর, এই অন্তঃপ্রাচীরে এগুলো পাওয়া যায়। ঠিক আছে, এবং এই অন্তঃপ্রাচীরে যে পাওয়া যাচ্ছে, অন্ত্রের কাজ কি বলতো? কোনো জিনিসকে শোষণ করতে পারে, আবার ক্ষরণও করতে পারে এটা। দেন হচ্ছে যেহেতু এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু মানে কি আবরণী টিস্যু, তার মানে কি এটা হচ্ছে আবরণ হিসেবেও কাজ করতেছে। অর্থাৎ এই যে অন্ত্রপ্রাচীরে যে অন্ত্রের অন্তঃপ্রাচীরে যে পাওয়া যাচ্ছে, তো এগুলোর কাজ কি বলতো? কলামনার আবরণী টিস্যুর কাজ কি? এটার কাজ হচ্ছে, এটা হচ্ছে শোষণ করতে সাহায্য করে, শোষণ, ক্ষরণ, ক্ষরণ, দেন আবরণ। বা আবরণ, কোন একটা জিনিস আবরণ, ধরে নাও যে আমাদের ত্বক আমাদের ভেতরের অংশকে রক্ষা করে,
তাহলে এই যে অন্ত্রের অন্তঃপ্রাচীরে যে এই আবরণী কলামনার আবরণী টিস্যু আছে, এটাও কি অন্ত্রকে রক্ষা করতেছে, তাই না? সো এটা হচ্ছে রক্ষণ, আরেকটা কাজ হচ্ছে রক্ষণ, বইয়ে এইভাবে লেখা আছে। সো ক্ষরণ করতেছে, শোষণ করতেছে এন্ড রক্ষণ করতেছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কোষের আকৃতির ভিত্তিতে, দেখো এটা হচ্ছে আকৃতি কিসের মতো, চ্যাপ্টা আকৃতি, ওটা কিসের মতো, কিউবের মতো, ওইটা কিসের মতো, কলামের মতো। এইভাবে আমরা আকৃতিগতভাবে শ্রেণীবিন্যাস করতে পারি। এরপরে দেখো ভিত্তি পর্দার ওপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে আমরা প্রকারভেদ করব। তাহলে প্রথমে হচ্ছে সাধারণ সিম্পল আবরণী টিস্যু, ঠিক আছে? সো ফার্স্টে কি ভাইয়া, ফার্স্টে হচ্ছে সিম্পল বা সাধারণ, এক নম্বর হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, সাধারণ আবরণী টিস্যু, আবরণী টিস্যু। সো এখানে দেখো ভিত্তি পর্দার উপর আমরা সাজাবো, ভিত্তি পর্দার উপর কোষের সজ্জিত সংখ্যার উপর, ঠিক আছে? ভিত্তি পর্দা, তাহলে ভিত্তি পর্দা কি, ধরে নাও এটা হচ্ছে একটা পর্দা, এটা হচ্ছে একটা পর্দা যার নাম হচ্ছে ভিত্তি পর্দা, এটা হচ্ছে সেই ভিত্তি পর্দা, ভিত্তি পর্দা। এখন এই যে ভিত্তি পর্দার উপরে কয় স্তরে সজ্জিত আছে, তার উপর কয় স্তরে সজ্জিত আছে তার উপর, তাহলে এই যে ভিত্তি পর্দার উপর ধরে নাও এক স্তরে সজ্জিত আছে, ভিত্তি পর্দার উপর কয় স্তরে সজ্জিত আছে, একটা স্তরে সজ্জিত আছে, ঠিক আছে? সো যখন একটা স্তরে সজ্জিত থাকবে, তাহলে এখানে কি ভিত্তি পর্দার উপর এক স্তরে সজ্জিত, এটা কি অবস্থায় আছে, এক স্তরে সজ্জিত, এক স্তরে সজ্জিত, তখন সেটাকে আমরা বলবো কি বলতো, সাধারণ। সাধারণ নামটা শুনে বুঝতে পারতেছি এটা অনেক সাধারণ, মাত্র একটা স্তর থাকে, সেটা কি বলতো, সেটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। এখন এই যে এতক্ষণ ধরে এটার উদাহরণ কি, এতক্ষণ ধরে আমরা যা কিছু পড়ছি, বোমাস ক্যাপসুল, সংগ্রাহী নালিকা, এই যে অন্ত্রের অন্তঃপ্রাচীর, এই সবগুলাই কিন্তু সাধারণ, আসলে সবগুলাই হচ্ছে সাধারণ, বুঝতে পেরেছো? তাহলে কি কি বলতো, এখানে হচ্ছে বৃক্কের বোমাস ক্যাপসুল, বৃক্কের বোমাস ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল, ক্যাপসুল দেন হচ্ছে কি কি বলতো, সংগ্রাহী নালিকা, সংগ্রাহী নালিকা এন্ড অন্ত্রের অন্তঃপ্রাচীর, অন্ত্রের অন্তঃপ্রাচীর, এই সবগুলাতে পাওয়া যাচ্ছে কি, সবগুলাতে পাওয়া যাচ্ছে সাধারণ, ক্লিয়ার? আচ্ছা, দেন আসো স্ট্র্যাটিফাইড, দ্বিতীয় যেটা তার নাম হচ্ছে স্ট্র্যাটিফাইড। তাহলে সাধারণের পরে 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সো এই যে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু যেটা, এখানেও কি আছে, ধরে নাও এটা হচ্ছে একটা ভিত্তি পর্দা। এখন এই যে ভিত্তি পর্দার উপরে কয় স্তরে সজ্জিত, এই ভিত্তি পর্দার উপরে কয়টা স্তরে সজ্জিত, এখানে মনে রাখো একাধিক স্তরে সজ্জিত। তাহলে ভিত্তি পর্দার উপরে কয় স্তরে সজ্জিত ভাইয়া, এই যে এটা একটা স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, দেন এটা হচ্ছে তৃতীয় স্তর। সো এই যে দেখো একাধিক স্তরে সজ্জিত, ঠিক আছে? তাহলে কোষগুলা একাধিক স্তরে সজ্জিত হলে সেটাকে আমরা বলবো স্ট্র্যাটিফাইড। তাহলে এটা হচ্ছে ভিত্তি পর্দা, দেন এটা হচ্ছে একাধিক স্তরে সজ্জিত, একাধিক স্তরে সজ্জিত। এটা কোথায় দেখা যায় দেখো, এটা দেখা যায় হচ্ছে আমাদের ত্বকে, দেখা যায়, ঠিক আছে? আমাদের ত্বকে অনেকগুলো স্তর আছে, দেখো তো অনেক মোটা না আমাদের যে ত্বকটা, এটা কিন্তু যদি মোটা না হতো, মাত্র একটা স্তরে সজ্জিত হতো, ধরে নাও যে একটা ঘষা দিলাম শেষ, উঠে গেছে। কিন্তু অনেকগুলো স্তরে সজ্জিত থাকার কারণে ধরে নাও যে ঘষা, মানে সামান্য ঘষা খাইলে সমস্যা হয় না, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে একাধিক স্তরে সজ্জিত। তাহলে এটা কি বলতো, প্রাণীদের ত্বক, মেরুদণ্ডী প্রাণীর ত্বকে থাকে। এখন এইখানে তোমাদের বইয়ে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ট্রানজিশনাল। হ্যাঁ, স্ট্র্যাটিফাইডের মধ্যে লেখা আছে ট্রানজিশনাল। সো ট্রানজিশনাল মানে কি বলতো, ট্রানজিশনাল মানে হচ্ছে যেখানে এই যে স্তরটা একাধিক স্তরের যে সজ্জিত থাকবে, এই স্তরটা পরিবর্তিত হয়, কিছুক্ষণ পর পর পরিবর্তিত হয়। ধরে নাও যে মাত্রই ধরে নাও যে 3 স্তর আছে, হঠাৎ করে একটা স্তর বেড়ে গেল, আর একটা স্তর বেড়ে গেল, ঠিক আছে? যদি বেড়ে যায়, ধরে নাও আরো 2টা স্তর বেড়ে গেল, তখন এই যে পরিবর্তন যে হচ্ছে,
হ্যাঁ, হঠাৎ করে 3 স্তর আছে, আবার 5 স্তর হচ্ছে, আবার কমে যাচ্ছে। এই ধরনের আবরণী টিস্যুকে বলা হচ্ছে ট্রানজিশনাল, যেটা হচ্ছে পরিবর্তিত হয়। এই কথাটা মনে রাখো। দেন তৃতীয় যেটা ভিত্তি পর্দার উপরে ভিত্তি করে তৃতীয় যে আবরণী টিস্যু, সেটার নাম হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড। এটার নাম কি ভাইয়া বলো তো? সিউডো স্ট্রাটিফাইড। সিউডো স্ট্রাটিফাইড, স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। সো সিউডো স্ট্রাটিফাইড এই নামটা যদি তুমি খেয়াল করে দেখো, নামের শুরুতে আছে সিউডো বা সুডো। এই সুডো কথাটার অর্থ হচ্ছে ভুয়া। সিউডো কথাটার অর্থ কি ভাইয়া? ভুয়া বা ভ্রান্ত। সুডো কথাটার অর্থ কি ভাইয়া বলো তো? সিউডো কথাটার অর্থ হচ্ছে ভুয়া বা ভ্রান্ত। অর্থাৎ এখানে যে আবরণী টিস্যু স্ট্রাটিফাইড মানে আমরা কি জানি বলতো? স্ট্রাটিফাইড মানে আমরা জানি যে একাধিক স্তরে সজ্জিত। আর সিউডো মানে কি? ভুয়া একাধিক স্তরে সজ্জিত। সিউডো স্ট্রাটিফাইড মানে কি? ভুয়া একাধিক স্তরে সজ্জিত। অর্থাৎ তুমি দেখে মনে করবা যে হ্যাঁ, এটা তো একাধিক স্তরে সজ্জিত, কিন্তু আসলে একাধিক স্তরে সজ্জিত না, এক স্তরে সজ্জিত। তাহলে সিউডো স্ট্রাটিফাইড মানে কি? দেখে মনে হবে যে অনেকগুলো স্তর, কিন্তু আসলে একটা স্তর। বুঝতে পেরেছ? যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমি যদি ছোট্ট একটা দেখাই, ধরে নাও এটাই সেই ভিত্তি পর্দা, এন্ড এই ভিত্তি পর্দার উপরে এরকম অনেকগুলা কোষ আছে, এরকম অনেকগুলা কোষ আছে। ঠিক আছে, এটা কয়টা স্তর বলো তো? একটা স্তর। আবার উপর থেকে যদি এরকমই হয়, এই যে উপর থেকে এইদিকেও আছে, উপর থেকে এইদিকেও আছে, তাহলে এখানে কয়টা স্তর থাকলো? দেখে মনে হচ্ছে যে কিরে 2টা স্তর হয়ে গেছে তো, হ্যাঁ, বা 2বার দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কিন্তু একটাই স্তর। 2টা স্তর হলে তো এই যে উপরের দিকে উঠে গেছে, 2টা স্তর হলে তো উপরের দিকে উঠে গেছে, কিন্তু দেখো তো এখানে একবার এইভাবে দিলাম, একবার এইভাবে দিলাম, কিন্তু উচ্চতা কি বাড়ছে নাকি একই আছে? একই তো আছে। তাহলে এখানে কয়টা স্তর বলো তো? দেখে মনে হচ্ছে যে 2টা স্তর। হ্যাঁ, তুমি দেখে মনে করবা 2বার দিলাম, যেহেতু মনে হচ্ছে যে 2টা স্তর, কিন্তু আসলে কিন্তু একটাই। ঠিক আছে? সো এটাকে বলতেছি আমি সিউডো স্ট্রাটিফাইড। এবং এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় আমাদের যে শ্বসনাঙ্গ, আমাদের যে শ্বাসনালী, শ্বাসনালীতে দেখা যায়। ঠিক আছে? সো এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে শ্বাসনালীতে দেখা যায়। ওকে, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, আরো কিছু প্রকারভেদ আছে, যেমন বিভিন্ন কাজের জন্য নানাভাবে রূপান্তরিত হলে, বিভিন্ন কাজের জন্য নানাভাবে রূপান্তরিত হইলে সেগুলোকে বিভিন্ন নামে আমরা ডাকতে পারি। যেমন আমরা ডাকতে পারি সিলিয়া যুক্ত। তাহলে আমাদের যে শ্বাসনালী, শ্বাসনালীর প্রাচীরের এখানে সিলিয়া থাকে, সো সিলিয়া যুক্ত। ঠিক আছে? সো এগুলো তোমার জাস্ট উদাহরণটা জানতে হবে। শ্বাসনালীর প্রাচীরে সিলিয়া যুক্ত আবরণী টিস্যু থাকে। এরপরে দেখো ফ্লাজেলা যুক্ত। সো ফ্লাজেলা যুক্ত এবং আরেকটা হচ্ছে ক্ষণপথ যুক্ত। এই দুইটাই পাওয়া যায় হাইডার এন্ডোডার্মে। এই দুইটাই পাওয়া যায় কোথায়? হাইডার এন্ডোডার্ম। এন্ডোডার্ম মানে হচ্ছে ভেতরের ত্বক। সো হাইড্রা দেখতে কেমন দেখো? এই যে এটা হচ্ছে একটা হাইড্রা, খুব ছোট্ট একটা প্রাণী, মিঠা পানিতে পাওয়া যায়। তোমরা হচ্ছে যখন ইন্টারে উঠবা, হাইড্রা নিয়ে একটা অনেক আলোচনা আছে, বৃহৎ আলোচনা আছে। ঠিক আছে? তখন তুমি সবকিছু এমনিতেই জানতে পারবা। সো এই যে এটা হচ্ছে একটা হাইড্রা, এটা হচ্ছে একটা হাইড্রা। এই হাইড্রা প্রাণীটা কোথায় পাওয়া যায় বলো তো? এটা হচ্ছে মিঠা পানিতে পাওয়া যায়। খুবই ছোট্ট, তুমি চোখ দিয়ে ভালো মতো দেখতেই পাবা না, এরকম একটা প্রাণী। আমি এই হাইড্রাটা ধরছিলাম। তোমার যদি দেখার ইচ্ছা থাকে তুমি আমাকে পার্সোনালি নক করতে পারো, আমি তোমাকে দেখাবো। ঠিক আছে? খুবই ছোট্ট একটা প্রাণী। সো এই যে হাইড্রা, হাইড্রার হচ্ছে বাইরে থেকে যদি তুমি দেখো এটা হচ্ছে বাইরের ত্বক, আর ভেতর থেকে যদি তুমি দেখো এটা হচ্ছে ভেতরের ত্বক। তাই কিনা? বাইরের ত্বক এন্ড ভেতরের ত্বক। সো এই ভেতরের ত্বকটাকে বলা হচ্ছে এন্ডোডার্ম। এই যে ভেতর থেকে যেটা দেখতে পাচ্ছ এই ত্বকটা, এই ভেতরের দিকে যে ত্বকটা, সেটা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে এই হাইড্রার এন্ডোডার্মে ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যুও থাকে, ক্ষণপথযুক্ত আবরণী টিস্যুও থাকে। এবং এই ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রেও থাকে। অস্ত্রে না, অন্ত্রে। আচ্ছা, জননাঙ্গের আবরণী টিস্যু। তো জননাঙ্গের আবরণী টিস্যু এটা কি? বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু, যা শুক্রাণু এবং ডিম্বাণু কোষ উৎপন্ন করে। তাহলে এমন কিছু আবরণী টিস্যু আছে যেটা কোষ উৎপন্ন করে। কি কোষ? জনন কোষ উৎপন্ন করে। যে শুক্রাণু এবং ডিম্বাণু, এদেরকে একত্রে বলা হয় জনন কোষ। ঠিক আছে? আচ্ছা, গ্রন্থি আবরণী টিস্যু, যেমন হচ্ছে এই যে দেখবা যে এখানে আমাদের তেল বের হয় মাঝে মাঝেই, দেখবা, খেয়াল করে দেখবা যে তেল বের হয়। তো তেল কেন বের হয়? কারণ এখানে গ্রন্থি আছে, তেল গ্রন্থি আছে। সো গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে রূপান্তরিত আবরণী কলা, যা ক্ষরণ করে। গ্রন্থি কি বলতো ভাইয়া? গ্রন্থি কি বলতো? গ্রন্থি হচ্ছে এক ধরনের
রূপান্তরিত আবরণী কলা যা ক্ষরণের কাজে নিয়োজিত, ক্ষরণের কাজে নিয়োজিত নিয়োজিত এই হচ্ছে বিষয়। আচ্ছা ওকে, সো ক্ষরণ মানে কি, কি ক্ষরণ করবে? রস ক্ষরণ করবে। যেমন আমাদের এখান থেকে তেল খরিত হচ্ছে, ঠিক আছে। এছাড়া আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি আছে যেখান থেকে হরমোন খরিত হয়। এছাড়া আমাদের বহিঃক্ষরা গ্রন্থি আছে যেখান থেকে এনজাইম খরিত হয়। সো এই এনজাইম এগুলোকে বলা হচ্ছে রস। সো রস ক্ষরণ করে কে? গ্রন্থি আবরণী টিস্যু। আচ্ছা এরপরে আসো আমরা যে টিস্যুটা নিয়ে পড়বো সেটা হচ্ছে যোজক টিস্যু। যোজক টিস্যু মানে হচ্ছে, বা এর ইংলিশ হচ্ছে কানেকটিভ টিস্যু, অর্থাৎ যেটা সংযোগ তৈরি করে। যেমন রক্ত, রক্ত আমাদের বডির সব অঙ্গের সাথে বা সব কোষের সাথে সব কোষের সংযোগ তৈরি করে কিন্তু একটা, ঠিক আছে, বা সারা দেহে সংযোগ তৈরি করে, এটা হচ্ছে যোজক টিস্যু। সো যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যুতে মাতৃকা বা ম্যাট্রিক্স এর পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি থাকে এবং এখানে কোষের সংখ্যা একটু কম থাকে। তাহলে ম্যাট্রিক্স তরল পদার্থ, যেটা তরল পদার্থের পরিমাণটা বেশি, তবে কোষের সংখ্যাটা একটু কম, ঠিক আছে। সো এই যে তুমি যদি হচ্ছে এখানে একটা হচ্ছে যোজক টিস্যু তুমি যদি খেয়াল করে দেখো, এখানে হচ্ছে কি আছে বলতো, এখানে হচ্ছে এই যে দেখো বিভিন্ন ধরনের কোষ আছে, যেমন হচ্ছে মাস্ট কোষ আছে, কোলাজেনময় তন্তু আছে, হ্যাঁ, তন্তুময় আবরণ, তন্তুময় যোজক টিস্যু যদি হয় এর মধ্যে তন্তু ছড়ায় থাকে, এই যে দেখো তন্তু ছড়ায় থাকে, ওকে। যেমন ইলাস্টিক তন্তু। তোমাকে যদি আমি বলি যে হচ্ছে যে আমাদের তরুণাস্থি, তরুণাস্থিতে, তরুণাস্থির মধ্যে একটা তরুণাস্থি আছে যেটা হচ্ছে ইলাস্টিক, ঠিক আছে। সো ইলাস্টিক তরুণাস্থি, যেমন এই কানকে তুমি যদি এইভাবে টান দিয়ে আবার ছেড়ে দাও, দেখো তো আগের জায়গায় চলে গেল না? কেন চলে গেল? কারণ এর ভিতরে ইলাস্টিক তন্তু আছে। সো এই যে ইলাস্টিক তন্তু এটা থাকতে পারে। দেন হচ্ছে এই যে ফাইব্রোব্লাস্ট থাকতে পারে, এই যেগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট, ওকে। তো যাই হোক, আসো আমরা সামনের দিকে আগাই। এই চিত্রটা তোমাকে আঁকাইতে দিব না, প্যারা খায় না এই কারণে, ঠিক আছে। সো এই যে যোজক টিস্যু, যোজক টিস্যুর 3 প্রকার এখানে দেখানো হয়েছে, দেখো, ফাইব্রাস, স্কেলিটাল অ্যান্ড তরল। ফাইব্রাস, স্কেলিটাল অ্যান্ড তরল। সো এই যে ফাইব্রাস, এই ফাইব্রাস নামটা শুনেই বুঝতে পারতেছো যে এটা হচ্ছে ফাইবার। যেহেতু এটা ফাইবার, তার মানে কি এখানে তন্তু থাকে, তন্তুর পরিমাণটা বেশি। ফাইব্রাসে কি থাকে বলতো? এখানে তন্তুর পরিমাণ বেশি, তন্তুর পরিমাণ বেশি, নামটা শুনেই এটা বোঝা যাচ্ছে, ওকে। আচ্ছা দেন হচ্ছে স্কেলিটাল। তোমরা স্কেলিটন নাম শুনেছো নিশ্চয়ই। সো স্কেলিটন মানে কি? যেটা হচ্ছে আমাদের কঙ্কাল, কঙ্কালকে বলা হচ্ছে স্কেলিটন। সো এই যে কঙ্কাল তন্ত্র, কঙ্কাল তন্ত্রের কাজ কি বলতো? কঙ্কাল তন্ত্রের বিভিন্ন কাজ আছে, ঠিক আছে। যে স্কেলিটাল আবরণ যোজক টিস্যু যেটা, এটার বিভিন্ন ধরনের কাজ আছে। এটার কাজ কি বলতো? তাহলে স্কেলিটাল বলতে আমরা কি বুঝতেছি সেটা আগে বোঝো। স্কেলিটাল মানে কি? কঙ্কাল। এখন স্কেলিটালের মধ্যে আছে অস্থি এবং তরুণাস্থি, অস্থি এবং তরুণাস্থি। তো অস্থি মানে কি বলতো? আমাদের দেহের মধ্যে যে হাড়গুলো আছে, এই হাড়গুলোকে বলা হচ্ছে অস্থি। তরুণাস্থি মানে কি? যে আমাদের কানের পিনা, তারপরে নাক, এই জায়গাগুলোতে থাকে তরুণাস্থি, ঠিক আছে। তো এই যে স্কেলিটালের উদাহরণ কি? অস্থি এবং তরুণাস্থি। তো এই যে অস্থির কাজ কি বলতো? অস্থির কাজ হচ্ছে, এটা হচ্ছে কি করে বলতো? আমাদের দেহকে দেহের আকার বহন করতেছে, আকৃতি দিচ্ছে, ঠিক আছে। সো স্কেলিটাল এটার কাজ কি? দেহের আকৃতি ঠিক রাখে, দেহের আকৃতি ঠিক রাখে, ঠিক রাখে। দেন দেখো আমাদের পায়ে আমাদের হাড় আছে, এই হাড়গুলো যদি না থাকতো সেই ক্ষেত্রে কি আমি সোজা মতো দাঁড়ায় থাকতে পারতাম? সুন্দর মতো দাঁড়ায় থাকতে পারতাম? পারতাম না। তার মানে কি? আমাদের দেহের যে ভর সেটা বহন করতেছে, অর্থাৎ ভার বহন করে, ভার বহন করে। দেন এরপরে যে কাজটা করে সেটা হচ্ছে, দেখো তোমরা হয়তো এই কথাটা শুনেছো যে লাল অস্থিমজ্জায়, অস্থি মানে কি? অস্থি মানে হচ্ছে হাড়, তাহলে লাল অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি হয়, এই কথাটা তোমরা নিশ্চয়ই শুনেছো। তাহলে এটার আরেকটা কাজ হচ্ছে রক্ত তৈরি করা। সো রক্তকণিকা তৈরি করে, তাহলে এই অস্থির আরেকটা কাজ হচ্ছে রক্ত তৈরি করে, এটা রক্ত তৈরি করে। দেন এখানে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সঞ্চিত থাকে, যেমন তোমরা জানো যে হাড়ে ক্যালসিয়াম থাকে, তাহলে খনিজ পদার্থ সঞ্চিত থাকে। এছাড়াও এটা কিছু পদার্থ তৈরি করে, কিছু জিনিস তৈরি করে, কিছু উপাদান তৈরি করে, যেটা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা
সাহায্য করে, ঠিক আছে, অর্থাৎ রোগ প্রতিরোধে এটা সাহায্য করে। তো এটা মনে হয় তোমাদের বই ওইভাবে নাই। তো এই তিনটা কথাই ভালো মতো মনে রাখো। স্কেলেটাল আবরণী টিস্যুর কাজ কি, সরি আবরণী বলতেছি, যোজক টিস্যুর কাজ কি, এই তিনটা কাজ ভালো করে মনে রাখো। আর অনেকগুলো কাজ আছে, তো এই তিনটা বললাম, এই তিনটা হচ্ছে মেইন কাজ। এখন এই যে তরুণ অস্থি এবং কমল অস্থি, স্কেলিটালের উদাহরণ কি, অস্থি এবং কোমল অস্থি। এখন অস্থি নিয়ে তো আলোচনা আছে, তোমাদের একটা অধ্যায় আছে, তো সেই অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে আছে কিনা, যাই হোক থাকলে তো ভালো। তো অস্থি নিয়ে কিন্তু একটা অধ্যায় আছে তোমাদের, তাই না? তো সেখানে তুমি অস্থি নিয়ে অনেক কিছু পড়বা। মানুষের দেহে কয়টা অস্থি আছে? 300টা অস্থি আছে, 300টা অস্থি আছে। সেটা আস্তে আস্তে, মানে ছোটবেলায় 300টা ছিল, আস্তে আস্তে সেটা 206টা অস্থিতে পরিণত হয়। অস্থিগুলার নাম কি, সবগুলো কিন্তু সেই অধ্যায়ে আলোচনা করা আছে। এখন এই যে অস্থির কাজ কি বলতো, অস্থির কাজগুলো যে এগুলাই হচ্ছে অস্থির কাজ, ঠিক আছে? স্কেলিটাল যোজক টিস্যুর কাজ না বলে তুমি এগুলোকে অস্থির কাজ ধরতে পারো। অস্থির কাজ হচ্ছে, কারণ তরুণাস্থি, স্কেলিটালের মধ্যে তো তরুণাস্থিও আছে, তরুণাস্থির কাজ কিন্তু এই রক্ত তৈরি করা না, ঠিক আছে? অস্থির কাজ হচ্ছে রক্ত তৈরি করা। এখন এই যে কোমলাস্থি যেটা, এটা কিন্তু স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি, যে টান দাও ছেড়ে দাও আবার আগের জায়গাতে চলে যাবে, ঠিক আছে? সো এটা কি, এটা হচ্ছে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। দেন এটা সম্পর্কে আমি কি বলতে পারি, এটা দেখো তো নরম না, নমনীয়, স্থিতিস্থাপক। দেন হচ্ছে নমনীয়, নমনীয়, এবং আর কি বলতে পারি, এই দুটাই বলি, ঠিক আছে? আর অস্থি কেমন, অস্থি হচ্ছে অনমনীয়, অস্থি হচ্ছে অনমনীয়, দৃঢ়, দৃঢ়। এবং এটা কিন্তু তোমার হচ্ছে স্থিতিস্থাপক না, যেহেতু তুমি হচ্ছে একটু মচকাইলে ভেঙে যাবে কিন্তু, অর্থাৎ এটা হচ্ছে ভঙ্গুর, তাহলে এটা হচ্ছে ভঙ্গুর। এবং অস্থি কোথায় কোথায় আছে সেটা তো তুমি জানো, অস্থি আমাদের সারা দেহে আছে, কিন্তু তরুণাস্থি কোথায় আছে সেটা একটু আমি বলে দিই। তরুণাস্থি কোথায় থাকে, একটা তো জানো আমাদের কানের পিনা, এটা আমাদের হচ্ছে কানের পিনায় আছে। দ্বিতীয় কথা আর কোথায় আছে বলতো, এটা আছে হচ্ছে মেরুদণ্ডের অন্তঃকোষীয় চাকতিতে, হ্যাঁ মেরুদণ্ডে আছে, মেরুদণ্ডে আছে। আর কোথায় আছে, আমাদের শ্বাসনালীটা আছে। আর কোথায় আছে, শ্বাসনালী, শ্বাসনালী। তো এই জায়গাগুলোতে আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যোজক টিস্যুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তরল যোজক টিস্যু। তো তরল যোজক টিস্যুর মধ্যে আছে রক্ত এবং লসিকা। তো রক্ত নিয়ে আমরা একটু, আমাদের একটু পড়া দরকার, রক্ত নিয়ে আমাদের একটু পড়া দরকার ভাইয়া। সেটা হচ্ছে, এখানে একটা চিত্র আছে, চিত্রটা একটু পরে বুঝাই, ফার্স্টে একটু রক্ত নিয়ে আলোচনা করি। দেখো রক্ত, তো রক্ত নিয়েও কিন্তু তোমাদের একটা এক্সট্রা অধ্যায় আছে, তো সেখানে তো রক্ত নিয়ে পূর্বাই আমি সাধারণ কিছু অল্প দু একটা আলোচনা করে ফেলি, ঠিক আছে? তো আলোচনাগুলো কি কি দেখো, রক্ত, রক্ত তৈরি হয় কোথায়? আচ্ছা, রক্তের পিএইচ কত বলো তো, রক্তের পিএইচ কত? পিএইচ হচ্ছে মনে রাখো 7.35 থেকে 7.45, বা গড় করলে সেটা হয় 7.40। ওকে, রক্তের পিএইচ হচ্ছে এটা। রক্ত কেমন, রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়, রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়, নোনতা, ঈষৎ ক্ষারীয়, নোনতা। ওকে, সো এ হচ্ছে রক্তের বৈশিষ্ট্য। আচ্ছা, দেন রক্ত সম্পর্কে, রক্তের আপেক্ষিক গুরুত্ব আছে 1.065। এছাড়া রক্তের কয়টা উপাদান বলো তো? রক্তের মধ্যে আছে রক্তরস এবং রক্তকণিকা, তাই না? সো রক্ত এটাকে যদি আমি ভাগ করি, রক্ত এটাকে ভাগ করলে আমরা দুইটা উপাদান পাই, একটা হচ্ছে রক্তরস, রক্তরস এবং রক্তকণিকা, রক্তকণিকা। রক্তরস রক্তের কত পার্সেন্ট? রক্তরস হচ্ছে রক্তের 55%, এই কথাটা মনে রাখো, রক্তরস হচ্ছে রক্তের 55%। আর রসের পরিমাণটা একটু বেশি, রক্তকণিকা মাত্র 45%, ঠিক আছে? তো রক্তরস হচ্ছে 55% অ্যান্ড রক্তকণিকা এর হচ্ছে মাত্র 45%, এই কথাটা ভাইয়া মাথায় রাখো। এখন এই যে রক্তরস, রক্তরস, রক্তরসের মধ্যে 91 থেকে 92% হচ্ছে কি বলবো, কঠিন পদার্থ, ঠিক আছে? এই যে রক্তরস, এই রক্তরসের মধ্যে এখন আছে কঠিন পদার্থ, কঠিন পদার্থ, এবং এইখানে আছে জৈব পদার্থ, জৈব ও অজৈব পদার্থ আছে, যাই হোক। সো কঠিন পদার্থ কতটুকু, সরি 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 আমি মনে হয় ভুল বলছি,
আচ্ছা, এখানে রক্তরস তো 55%, তাই না? সো এর মধ্যে পানি কতটুকু আছে? পানি হচ্ছে 91 থেকে 92%, তাই কিনা বলো তো ভাইয়া? সো 91 থেকে 92। তো তোমাদের বই একটু হচ্ছে আলাদা দেয়া আছে। আমি ইন্টারের বই যখন পড়াই সেখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, 90 থেকে 92 ওখানে আছে। যাই হোক, সো এখানে হচ্ছে পানির পরিমাণ 91 থেকে 92%। আর যদি আমি বলি কঠিন পদার্থ বলবো জৈব, অজৈব যেকোনো পদার্থ, সেটার পরিমাণ কত? বাকি 8 থেকে 9%, 8 থেকে 9%, তাই কিনা? 8 থেকে 9%, এটা হচ্ছে কঠিন পদার্থ। আশা করি বুঝে যাচ্ছ। এখন রক্তকণিকা এটা আবার 3 ধরনের। রক্তকণিকা এটা কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি এবং প্লেটলেট। সো আরবিসি মানে কি? আরবিসি মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। আরবিসি মানে কি? রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। লোহিত রক্ত লোহিত রক্তকণিকা। দেন হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা। এন্ড প্লেটলেট মানে কি? অণুচক্রিকা। অণুচক্রিকা, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? সো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এন্ড অণুচক্রিকা। কোনটার কি কাজ? শ্বেত রক্তকণিকা আবার কয়েকটা ধরনের আছে, যেমন গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। এগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করার প্রয়োজন নাই, কারণ এই অধ্যায়ে এগুলো নিয়ে অন্য একটা অধ্যায় আছেই। সো লোহিত রক্তকণিকা এটার কাজ কি বলতো? এটার কাজ হচ্ছে পরিবহন করা। সো এটা অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। দেন শ্বেত রক্তকণিকা এটা হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে, ঠিক আছে? জীবাণু ভক্ষণ করে। এটার কাজ কি ভাইয়া? জীবাণু ধ্বংস করে। এন্ড অণুচক্রিকা এটা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। এটা হচ্ছে রক্ত জমাট বাঁধাই। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবং লসিকা, এটা নিয়ে হয়তো অনেকে জানো না, রক্ত নিয়ে তো প্রত্যেকে বোঝো। লসিকার অবস্থানটা কোথায় বলো তো? লসিকার অবস্থান হচ্ছে টিস্যু কোষের ফাঁকে ফাঁকে। লসিকার অবস্থান কি? লসিকার অবস্থান হচ্ছে টিস্যু কোষের ফাঁকে ফাঁকে। টিস্যু কোষের ফাঁকে ফাঁকে। এবং তোমাদের বই আরো 2-3 লাইন আছে, সেটা একটু জাস্ট মাথায় রাখো, মানে একটু পড়ো, তাইলে হচ্ছে মানে ওখানে কি লেখা আছে একটু দেখো। 2-3 লাইন আছে, আমি জাস্ট এই চিত্রটা তোমাদেরকে বুঝাই, তাইলে ভালো মতো বুঝতে পারবে। তাহলে এই যে টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকার অবস্থানটা কোথায়? টিস্যু কোষের ফাঁকে ফাঁকে, এতটুকু মনে রাখো, তাইলেই হবে। তোমাদের বইয়ে যেহেতু বিস্তারিত আলোচনা নাই, আমি একটু বুঝাই দিই তোমাদের, মানে তোমাদের বইয়ে যা কিছু লেখা আছে ওটা পড়ে আসলে বোঝার কোনো উপায় নাই। আচ্ছা, সো এই চিত্রটা যদি তুমি খেয়াল করে দেখো, অন্তত তুমি হচ্ছে এই চিত্রটা এতটুকু তুমি হয়তো বা জানতেও পারো, জানলে না জানলে কোনো সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি। সো এই চিত্রটা বোঝার জন্য আমাদের একটু ধমনী, শিরা এগুলো নিয়েও একটু জানতে হবে। সো ধমনী কি? ধমনী হচ্ছে একটা রক্তনালী যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। শিরা কি? শিরা হচ্ছে একটা নালী যেটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, ঠিক আছে? এবং কৈশিক জালিকা, এটা সম্পর্কে আমি বলতেছি, এখানে দেখো। কৈশিক জালিকা হচ্ছে এই যে এটা হচ্ছে কৈশিক জালিকা, এই যে এটা হচ্ছে কৈশিক জালিকা, এন্ড এগুলাও কিন্তু কৈশিক জালিকা, ঠিক আছে? সো এই দুটো হচ্ছে কৈশিক জালিকা। কৈশিক জালিকা কি? কৈশিক জালিকা হচ্ছে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নালীর সমষ্টি। অসংখ্য কি বলতো? ক্ষুদ্র ক্ষুদ্র নালীর সমষ্টি, যেটা জালের মতো ছড়ায় থাকে। দেখো তো এখানে জালের মতো ছড়ায় আছে না? সো জালের মতো ছড়ায় আছে, এটা হচ্ছে কৈশিক জালিকা। জালের মতো ছড়ায় আছে, কৈশিক জালিকা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন ঘটনাটা কি হচ্ছে সেটা যদি আমি একটু তোমাদেরকে বুঝাই। এই যে এটা তো হার্ট বা হৃৎপিণ্ড, এটা তো তোমরা চেনো, তাই কিনা? এখন হার্ট থেকে হার্টে সারা দেহে রক্ত আসে। হার্টে কি হয় বলো তো? হার্টে, আচ্ছা কৈশিক জালিকা সম্পর্কে আরেকটু বলি। হ্যাঁ, কৈশিক জালিকা সম্পর্কে আরেকটু বলি। দেখো এটা হচ্ছে কৈশিক জালিকা। কৈশিক জালিকা কি? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র
নালীর সমষ্টি। সো এই যে এটা হচ্ছে ধমনী, এটা হচ্ছে ধমনী, এটা হচ্ছে ধমনী ধরে নাও। আর এটা কি? এটা হচ্ছে শিরা, এটা হচ্ছে শিরা। তুমি একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, এই যে ধমনী, এই ধমনী হার্ট থেকে যে রক্তটা যাচ্ছে, এই রক্তটা গিয়ে কোথায় গিয়ে উন্মুক্ত হচ্ছে বলো তো? এই রক্তটা কোথায় গিয়ে? কৈশিক জালিকায় গিয়ে। এটা হচ্ছে কৈশিক জালিকা, এটা হচ্ছে কৈশিক জালিকা, কৈশিক জালিকা। আচ্ছা, এখন এই যে দেখো এখানে হার্ট থেকে কি সমৃদ্ধ রক্ত যাচ্ছে? ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা। তাহলে হার্ট থেকে কি সমৃদ্ধ রক্ত যাচ্ছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই দিকে যাচ্ছে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় যাচ্ছে? কৈশিক জালিকার ভেতরে যাচ্ছে। যাওয়ার পরে দেখো কৈশিক জালিকার শেষ প্রান্ত থেকে কি শুরু হয়েছে দেখো তো? শিরা শুরু হয়েছে। তাহলে শিরার কাজ কি? শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা। তাহলে দেখো তো ভাই, এই দিক দিয়ে আসলো অক্সিজেন, যাওয়ার সময় হৃৎপিণ্ডে আবার ফিরে যাচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। মাঝখানে কি আছে? কৈশিক জালিকা। তাহলে আমি এটাও বলতে পারি যে ধমনী, ধমনীর শেষ প্রান্তে কি আছে বলতো? ধমনীর শেষ প্রান্তে হচ্ছে কৈশিক জালিকা। তাহলে ধমনীর শেষ প্রান্তে, শেষ প্রান্তে থাকে কৈশিক জালিকা, কৈশিক জালিকা আছে। আর শিরা কৈশিক জালিকা থেকে তৈরি হয়। শিরা কি হয় বলতো? কৈশিক জালিকা হতে তৈরি, জালিকা হতে তৈরি হয়। এই কথাটা মনে রাখো, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে দেখো ধমনীর শেষ প্রান্তে কৈশিক জালিকা, কৈশিক জালিকার শেষ প্রান্তে শুরু হয় হচ্ছে শিরা। আচ্ছা, এখন মাঝখানে হচ্ছে এটা কি? মাঝখানে হচ্ছে এটাই, দেখো কৈশিক জালিকার যেহেতু হচ্ছে অসংখ্য ছোট্ট ছোট নালী, ক্ষুদ্র ক্ষুদ্র নালীর সমষ্টি। এখন কৈশিক জালিকার ভেতরে যে রক্তগুলো আছে, কৈশিক জালিকার যে ভেতরে, এখানে যেহেতু প্রেশারটা বেশি, দেখো এটা হচ্ছে অনেক মোটা একটা নালী, অনেক মোটা একটা নালী। এখান থেকে যখন এখানে আসলো, দেখা যাচ্ছে এখানে অসংখ্য ছোট ছোট নালী, ক্ষুদ্র ক্ষুদ্র নালী। এবং কৈশিক নালিকার প্রাচীরটা এতই পাতলা যে যেহেতু এখানে প্রেশার বেশি, রক্ত থেকে, রক্তের যে অক্সিজেন, হ্যাঁ, পুষ্টি উপাদান সহ কিছু পরিমাণ রক্ত এই জায়গাতে বের হয়ে যায়। কোথায় বের হয়ে যায় বলো তো? এই যে এইখানে ধরে নাও যে অনেকগুলো কোষ আছে, এখানে ধরে নাও যে অনেকগুলো কোষ আছে। আচ্ছা, নিচে লিখি, নিচে লিখি। এই যে এখানে ধরে নাও যে অনেকগুলো কোষ আছে, অনেকগুলো কোষ আছে। তুমি একটা জাস্ট ছোট্ট সিম্পল কথা বোঝো ভাইয়া, একটা জাস্ট সিম্পল কথা বোঝো। কথাটা হচ্ছে ধমনীর মধ্যে এইখানে আছে অক্সিজেন, এবং ধমনীর মধ্যে তো অক্সিজেনের দরকার নাই ভাই। অক্সিজেনটা দরকার কোথায়? আমাদের দেহে, সারা দেহে প্রতিটা কোষে দরকার, প্রতিটা কোষে দরকার। অক্সিজেনটা দরকার কার? কোষের দরকার। এখন এই যে ধমনী, সে তো আর কোষে যাচ্ছে না। ধমনী কি কোষে যাচ্ছে? না, ধমনী কিন্তু কোষে যাচ্ছে না। ধমনী, এই যে ধমনী হয়ে এই যে কোশিক জালিকা আসে, তারপর রক্তটা আবার শিরা হয়ে চলে যায়। ধমনী কিন্তু কোষে যাচ্ছে না। কিন্তু কোষগুলো কোথায়? যেগুলো হচ্ছে কোষ, এগুলো হচ্ছে ধরে নাও এগুলো হচ্ছে এক একটা কোষ। এখন রক্ত যখন এই কোশিক জালিকায় আসে, রক্তের ভেতরে অক্সিজেন আছে, পুষ্টি উপাদান আছে, আরো আদার্স অনেক কিছু আছে। তো রক্তের কিছু উপাদান এদিকে বের হয়ে আসে, বের হয়ে আসে। আসার পরে এই যে কোষ, কোষের মধ্যে তখন হচ্ছে অক্সিজেন সাপ্লাই করে। তাহলে এই রক্ত যখন, রক্তের কিছু উপাদান যখন এখানে বের হয়ে আসে, তার মানে কি এর মধ্যে অক্সিজেন আছে, পুষ্টি আছে। সো এই কোষগুলা কি তখন পুষ্টি উপাদানটা গ্রহণ করে? কি করে বলো তো? পুষ্টি উপাদানটা গ্রহণ করে। এখন এই যে তরল পদার্থগুলা যে বাইরে চলে আসলো, তরল পদার্থগুলা যে বাইরে চলে আসলো, এই তরল পদার্থগুলাকে তো আবার রক্তে পাঠাইতে হবে, তাই কি না? রক্ত থেকে কিছু উপাদান বের হয়ে গেছে, রক্তের কিছু তরল উপাদানগুলো এখানে বের হয়ে গেছে। তো সেগুলো যদি এখানে বারবার জমা হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে, তাহলে তো এই জায়গাতে তো অনেক, মানে ওই উপাদানগুলো আর তরল পদার্থ তো অনেক হয়ে যাবে, তাই না? সো এই রক্তের যে তরল উপাদানগুলো, সেগুলোকে তো আবার তোমার হচ্ছে আবার রক্তে পাঠাইতে হবে। কিভাবে পাঠাবে? এইবার কাজ করবে হচ্ছে লসিকা তন্ত্র। এবার কাজ করবে কে? লসিকা তন্ত্র। তো এই যে রক্ত থেকে যে জিনিসটা বের হয়ে গেল, যে তরল পদার্থ, সেটাকে আমরা বলি লসিকা। এই যে এখানে এই যে তরল পদার্থগুলো যেগুলো বের হয়ে গেছে, সেটার নামে কি? সেটা হচ্ছে লসিকা। তাহলে এই লসিকা কি করে বলতো? এখানে পুষ্টি সরবরাহ করতেছে কোষগুলাতে। দেন ওই লসিকাটাকে আমাদের হচ্ছে আবার এই যে এই রক্তেই আবার ফেরত পাঠাইতে হবে। এর জন্য দরকার হচ্ছে লসিকা তন্ত্র। সো এই যে এইখানে আবার কিছু নালীর মতো অংশ তৈরি হয়েছে, দেখো। সো এই নালীর মতো অংশগুলা, এগুলো হচ্ছে লসিকা তন্ত্র। এই লসিকা তন্ত্রের মাধ্যমে সেই লসিকা তন্ত্রটা গিয়ে আবার এই যে শিরার সাথে গিয়ে যুক্ত হয়েছে। তারপরে এটা কিন্তু হৃৎপিণ্ডে আবার চলে যাচ্ছে। তাহলে লসিকা এটা কি? এটা হচ্ছে এক ধরনের তরল পদার্থ। এই রক্ত, এখান থেকে যে রক্তের যে তরল পদার্থটা বের হয়ে গেল, হ্যাঁ, লসিকা দেখতে কিছুটা হলুদ বর্ণের। সো এই যে এখানে এই হলুদ বর্ণের পদার্থটা বের হয়ে গেল, যে তরলটা,
যেটা টিস্যুর আশেপাশে ঘোরাফেরা করে এবং টিস্যুতে হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করে, সেটা হচ্ছে লসিকা। এবং এই লসিকা তন্ত্রের মাধ্যমে আবার রক্তে ফিরে যায়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, সো লসিকা গেল। দেন হচ্ছে তাহলে রক্ত এবং লসিকা নিয়ে আমরা পড়লাম। দেন হচ্ছে পেশি টিস্যু। তো পেশি টিস্যু কয় ধরনের? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং লাস্ট হচ্ছে হৃদপেশি। আরেকটা হচ্ছে হৃদপেশি। এই 3 ধরনের, ঐচ্ছিক, অনৈচ্ছিক এন্ড হৃদপেশি। তো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি কোথা থেকে? যেমন আমরা আমাদের নিজের ইচ্ছা মতো যেই পেশিগুলো নাড়াইতে পারি সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি মানে কি? আমাদের দেহের ভিতরে এমন কিছু পেশি আছে, হ্যাঁ, সেগুলো আমরা নাড়াইতে পারি না, নিজের ইচ্ছা মতো নাড়াইতে পারি না। সেগুলো কি? সেগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। এবং হৃদপেশি কি? হৃৎপিণ্ডের যে পেশিটা, হৃৎপিণ্ড দেখো সবসময় কাজ করতেছে, তো হৃৎপিণ্ডের যে পেশিটা সেটা হচ্ছে হৃদপেশি। এখন 3টা পেশির যদি পার্থক্য দেখো, দেখো এই পেশিগুলা দেখতে কেমন? নলের মতো না? ঐচ্ছিক পেশি দেখতে কেমন দেখো ভাইয়া? নলের মতো, নলাকার। অনৈচ্ছিক পেশি দেখো তো, এই যে এরকম মাকু আকৃতির। অনৈচ্ছিক পেশি দেখতে কেমন ভাইয়া? মাকু আকৃতি। এবং লাস্ট ওয়ান হৃদপেশি, সেটা এখানে চিত্রটা দেয়া নাই, আমি একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করি। দেখো এটাও নলাকার। হৃদপেশি যেটা, সেটাও কেমন? সেটা হচ্ছে নলাকার, সেটা হচ্ছে নলাকার। হৃদপেশিটাও কেমন ভাইয়া? হৃদপেশিটাও হচ্ছে নলের মতো। তবে পার্থক্যটা হচ্ছে ঐচ্ছিক পেশি আর হৃদপেশির মধ্যে পার্থক্য হচ্ছে এখানে শাখা থাকে। এখানে কি থাকে ভাইয়া বলো তো? এখানে শাখা থাকে, ঠিক আছে? সো এখানে কি থাকে? শাখা থাকে। তার মানে কি? এটা হচ্ছে হৃদপেশি, হৃদপেশিটা হচ্ছে শাখান্বিত হৃদপেশি। তাহলে এতটুকু বুঝে গেলা। এরপরে দেখো আরো কি কি পার্থক্য বলা যায়। যেমন ঐচ্ছিক পেশি, সে তো অনেক কাজ করতে হচ্ছে, তাহলে এখানে নিউক্লিয়াসটা বেশি লাগবে। এখানে নিউক্লিয়াস মাত্র একটা, এখানেও নিউক্লিয়াস একটা করেই থাকে প্রতিটা কোষে। হৃদপেশির একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তো এই 3টা থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। 3টার মধ্যে পার্থক্য করে দিই, দেখো। সো পার্থক্য করে দিই, এইখান থেকে তুমি হচ্ছে পড়ে নিবা, এটাই তোমার পরীক্ষায় আসবে আর কি, ঠিক আছে? তোমাকে যদি বলে ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য লিখো, সেই ক্ষেত্রেও তুমি পারবা। তোমাকে যদি বলে 3টা পেশির মধ্যে পার্থক্য লিখো, তারপরেও কিন্তু তুমি পারবা। তো ঐচ্ছিক পেশির আকৃতি আমরা কেমন দেখলাম? নলের মতো, নলাকার, নলাকার। অনৈচ্ছিক পেশি কেমন বলো তো? এই আকৃতিটাকে বলা হয় মাকু আকৃতি। এই আকৃতিটাকে কি বলা হয়? মাকু আকৃতি, মাকু আকৃতি। এবং মাকু আকৃতি। হৃদপেশি কেমন? হৃদপেশিও আমরা দেখেছি নলাকার, নলের মতো। এটা হচ্ছে নলাকার, নলাকার। আশা করি বুঝেছো। দেন আড়াআড়ি ডোরা। সো এইখানে দেখো তো, এখানে হচ্ছে আড়াআড়ি ডোরা কাটা আছে না? হ্যাঁ, ডোরা কাটা আছে না? তো ঐচ্ছিক পেশির অপর নামগুলা কি কি সেটা একটু বলে দিই। দেখো ঐচ্ছিক পেশির আরেকটা নাম হচ্ছে, এটাকে বলা হয়, যেহেতু ডোরা আছে, আড়াআড়ি ডোরা কাটা আছে, সো এটাকে বলা হয় ডোরা কাটা পেশি। কি বলা হয়? ডোরা কাটা পেশি। যেহেতু ডোরা কাটা আছে, সেটা কি মসৃণ নাকি অমসৃণ? নিশ্চয় অমসৃণ। ধরে নাও যে এখানে হচ্ছে আমি কিছু দাগ কেটে দিলাম, তাহলে কি সেই জায়গাটা অমসৃণ হয়ে যাবে না? তো এটাকে বলা হচ্ছে অমসৃণ পেশি, অমসৃণ পেশি। তারপরে যেহেতু ডোরা কাটা, ডোরার রেখা একই বিষয়, রেখা কাটা বা ডোরা কাটা, সো এটাকে বলা হচ্ছে রৈখিক পেশি। এটাকে কি নামে দেখা হয়? রৈখিক পেশি। দেখো অনেকগুলো অপর নাম। আর হৃদপেশি, এটার আরেকটা নাম হচ্ছে কার্ডিয়াক পেশি। এটাকে বলা যায় কার্ডিয়াক পেশি। দেন অনৈচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশি তো একে অপরের উল্টা, তাহলে এখানে যে নামগুলো আছে ওইখানে তার বিপরীত নামগুলো থাকবে। সো এটা হচ্ছে রৈখিক পেশি ছিল। এটা কি পেশি? রৈখিক পেশি। এটা হচ্ছে অরৈখিক পেশি। এটা কি পেশি? এটা হচ্ছে অরৈখিক পেশি, অরৈখিক পেশি। দেন এটা কি ছিল বলতো? অমসৃণ পেশি। তার মানে কি? খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মসৃণ পেশি, মসৃণ পেশি। যেমন তুমি পাকস্থলীর প্রাচীরটা দেখো তো, ওইটা কি মসৃণ না অনেক? তো এটা হচ্ছে মসৃণ পেশি। এবং লাস্ট ওয়ান আরেকটা কথা মনে রাখো, এটা হচ্ছে ভিসেরাল পেশি। এটা একটু স্পেশাল নাম, ভিসেরাল পেশি। এই নামটা একটু মাথায় রাখো, ঠিক আছে ভাইয়া? ওকে, সো সামনের দিকে আগাই। দেখো এখানে কি বলা আছে, এখানে কি বলা আছে দেখো তো। আড়াআড়ি ডোরা এখানে আছে, এখানে ডোরা কাটা নাই যেহেতু মসৃণ, এখানে আড়াআড়ি দাগ থাকে, ঠিক আছে? আচ্ছা, দেন শাখা, এই দুটাতে শাখা থাকে না,
এখানে শাখা থাকে, শাখান্বিত। আচ্ছা, ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা শুধুমাত্র হৃৎপেশির বৈশিষ্ট্য, তাহলে কারোরই থাকে না, এর থাকে। নিউক্লিয়াসের সংখ্যা মনে রাখো, এখানে নিউক্লিয়াসের সংখ্যা অসংখ্য, কয়েকশো, এভাবে বলতে পারো, কয়েকশো। কোথায় থাকে বলতো? পরিধিতে থাকে, পরিধিতে। কোথায় থাকে এই নিউক্লিয়াসগুলো? কয়েকশো নিউক্লিয়াস কোথায় থাকে? পরিধিতে থাকে। পরিধি বলতে কি বোঝানো হচ্ছে? দেখো পুরা জায়গা জুড়ে থাকে, ঠিক আছে? এই যেগুলো হচ্ছে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস কেন্দ্র বা এরকম কোনো জায়গায়, সব জায়গাতে আছে, এই কারণে পরিধিতে থাকে, ঠিক আছে? এখানে নিউক্লিয়াসটা কয়টা বলতো? নিউক্লিয়াস মাত্র একটি। তবে থাকে কোথায়? দেখো এই আকৃতির নাম কি? মাকু আকৃতি। এই আকৃতিটার নাম কি? মাকু আকৃতি। এমন মাকু আকৃতিটা কেমন? দুই পাশে হচ্ছে সরু, মাঝখানে হচ্ছে মোটা, স্ফীত, মাঝখানে কি? স্ফীত অংশ। তো নিউক্লিয়াস তো একটাই, কোথায় থাকে? স্ফীত অংশের কেন্দ্রে থাকে, অর্থাৎ স্ফীত কেন্দ্রে। সো নিউক্লিয়াস একটা, কোথায় থাকে? স্ফীত কেন্দ্র থাকে, স্ফীত কেন্দ্রে, কেন্দ্রে থাকে। আর হৃৎপেশি, এখানেও নিউক্লিয়াস কয়টা? এখানেও নিউক্লিয়াস হচ্ছে একটি, তবে কোথায় থাকে? কেন্দ্রে থাকে, কেন্দ্রে থাকে, ঠিক আছে? সংকোচন প্রসারণ। সো সংকোচন প্রসারণ কেমন? দেখো ঐচ্ছিক পেশি, আমরা অনেক দ্রুত কাজ করতে পারি, অনেক দ্রুত, ঠিক আছে? অনেক দ্রুত, কিন্তু একটু কাজ করব হাঁপসায়ে যাই, কিছু কাজ করলে হাঁপসায়ে যাই। তার মানে কি? দ্রুত তবে ক্ষণস্থায়ী। এটা আমরা দ্রুত কাজ করতে পারি, দ্রুত তবে ক্ষণস্থায়ী। অনৈচ্ছিক পেশি, এটা হচ্ছে কাজের গতিটা ধীর গতি, কিন্তু অনেকক্ষণ ধরে কাজ করতে পারে, দীর্ঘস্থায়ী, ঠিক আছে? সো এটা হচ্ছে মন্থর, গতি মন্থর, তবে দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী। আর হৃৎপেশি যেটা, সেটা সেটা দেখো হৃৎপিণ্ড, এটা মোটামুটি ভালোই কাজ করে, ভালোই জোরে কাজ করে, স্পিডে কাজ করে, এবং এটা হচ্ছে সারা জীবনই কিন্তু কাজ করে। সো এটাকে আমরা বলতে পারি পরিমিতভাবে দ্রুত। দ্রুত, তবে একটা নির্দিষ্ট পরিমাপ আছে, বুঝছো? যেমন আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি এমন না, হৃৎপিণ্ডের একটা পরিমাপ আছে, সেইভাবে দ্রুত। সো পরিমিতভাবে দ্রুত, এটাকে তুমি বলতে পারো পরিমিতভাবে দ্রুত, পরিমিতভাবে দ্রুত, দ্রুত, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ বা অবস্থানটা কোথায়? অবস্থানটা হচ্ছে এটা আমাদের যে ঐচ্ছিক পেশিগুলো আছে, যেমন হচ্ছে আমাদের এই যে বাইসেপস, ট্রাইসেপস, এগুলাতে থাকে, ঠিক আছে? সো আমাদের হচ্ছে বাইসেপস, বাইসেপস, ট্রাইসেপস, এগুলোতে থাকে। দেন অনৈচ্ছিক পেশি কোথায় থাকে? পাকস্থলীতে থাকে, পাকস্থলী, ঠিক আছে? তারপর হচ্ছে রেচনতন্ত্র, রেচনতন্ত্র, এই জায়গাগুলোতে থাকে, অন্ত্র। তারপরে হৃৎপেশি কোথায় থাকে? হৃৎপিণ্ডে থাকে, হৃৎপিণ্ডে থাকে। দেন কাজ কি? কাজ হচ্ছে, কাজ তো এখানে কাজ হচ্ছে কি বলতো? দেহের সঞ্চালন করে, হ্যাঁ, ওইটা হচ্ছে হৃৎপিণ্ডের সঞ্চালন করে। এবং অনৈচ্ছিক পেশি আমাদের দেহের অঙ্গগুলার কাজ নিয়ন্ত্রণ করে, আমাদের দেহের ভেতরের রেচনতন্ত্র, জননতন্ত্র, এগুলোর কাজ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তো কাজগুলো হচ্ছে যে এখানে বলে দিছি যে প্রসারণ কেমন, দ্রুত, ক্ষণস্থায়ী। যাই হোক, কাজ তো বুঝতে পারতেছে যে আমাদের দেহের সঞ্চালন করতেছে, এটা হচ্ছে ঐচ্ছিক পেশির কাজ। তারপর হচ্ছে অনৈচ্ছিক পেশির কাজ কি? আমাদের দেহের ভেতরে পরিপাক করতেছে। তারপর হ্যাঁ, এগুলো বলতে পারি, ঠিক আছে? সো দেহের কি বলে? দেহের সঞ্চালন করতেছে, দেহের সঞ্চালন, সঞ্চালন, এটা কি করতেছে? যেমন হচ্ছে পাকস্থলী কি করে? পরিপাক করে, পরিপাক। রেচনতন্ত্র কি করে? রেচন করে, রেচন করে, ইত্যাদি, ঠিক আছে? ইত্যাদি কাজ করে। আর হৃৎপিণ্ড কি করে? হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি কি করে? হৃৎপিণ্ডের সঞ্চালন, হৃৎপিণ্ডের সঞ্চালন করে, সঞ্চালন। সো এই কথাটা মাথায় রাখতে হবে ভাইয়া, ঠিক আছে? সো এরপরে আসো স্নায়ু টিস্যু, বা স্নায়ু টিস্যুর আরেকটা নাম হচ্ছে নিউরন। সো নিউরন, নিউরন কি কি অংশ দ্বারা গঠিত? নিউরন, এখানে নিউরন, নিউরন একজন হয়ে গেছে। সো নিউরন কি কি অংশ দ্বারা গঠিত? এখানে প্রথম অংশটা হচ্ছে কোষ দেহ, কোষ দেহ, কোষ দেহ দ্বারা গঠিত। দেন দ্বিতীয় যে অংশটা, সেটা হচ্ছে ডেনড্রন, ডেনড্রন অ্যান্ড এক্সন। সো নিউরন কি কি অংশ দ্বারা গঠিত? কোষ দেহ, ডেনড্রন এবং এক্সন। তো এই অধ্যায়টা নিউরন নিয়ে না আরেকটা অধ্যায়ে আলোচনা করা আছে, এই অধ্যায়ে খুব বেশি আলোচনা করা নাই,
জাস্ট নিউরনের গঠনটা জানলেই হচ্ছে, অন্য একটা অধ্যায়ে এই নিউরন নিয়ে আলোচনা করা আছে। তো আমি খুব সংক্ষেপে কিছু কথা বলে দিই। নিউরনের মাধ্যমে কি হয় বলতো? নিউরনের মাধ্যমে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে স্নায়ু উদ্দীপনায় এটা পরিবাহিত হয়, এবং এই স্নায়ু উদ্দীপনা, ধরে নাও যে আমার হাতে পিন ফুটলো, সেই স্নায়ু উদ্দীপনা নিউরনের মাধ্যমে কোথায় যাচ্ছে? আমাদের মস্তিষ্কে যাবে। তারপরে ওই মস্তিষ্ক থেকে এই কাজগুলো প্রসেসিং করে মস্তিষ্ক। প্রসেসিং করার পরে মস্তিষ্ক আদেশ করে, হ্যাঁ ধরে নাও যে একটা মশা পড়ছে, মশাটাকে মারতে হবে। সো মস্তিষ্ক সেই জিনিস, মশা কামড়াইছে এই জিনিসটা মস্তিষ্ক প্রসেসিং করে তারপরে মারার নির্দেশ দেয়। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে নিউরন। এখন এই নিউরনের গঠনটা দেখো কেমন। নিউরনের গঠনটা হচ্ছে, এখানে তিনটা অংশ আছে। একটা হচ্ছে কোষ দেহ, হ্যাঁ। সো নিউরনের গঠনটা আমি একটু আঁকানোর চেষ্টা করি। সো এই হচ্ছে নিউরন। নিউরন এখানে এই যে এটা হচ্ছে একজন, এটা হচ্ছে একজন, ওকে। এবং ডেনড্রন থেকে কি বের হয় বলতো? এখান থেকে আরো শাখা প্রশাখা বের হয়, যেগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট। আচ্ছা, সো এইটা হচ্ছে ডেনড্রাইট। সো নিউক্লিয়াস, এখানে কি আছে? নিউরনের ভেতরে নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াস কি বলে? নিউরনের ভেতরে এখানে নিউক্লিয়াস থাকে। কোষ দেহের ভেতরে কি থাকে বলতো? একটা নিউক্লিয়াস থাকে। এছাড়াও আরও যে কোষীয় অঙ্গাণুগুলা, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জিনিসগুলা থাকে। তবে একটা কথা খুব ভালো মতো মাথায় রাখবা, সেটা হচ্ছে এখানে সেন্ট্রোজোম নাই। সেন্ট্রোজোম নাই। যেহেতু সেন্ট্রোজোম নাই, একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে সেন্ট্রোজোমের কাজ কি বলতো? সেন্ট্রোজোমের কাজ কিন্তু কোষ বিভাজনে সাহায্য করা। কোষ বিভাজনে সাহায্য করা। তাহলে সেন্ট্রোজোম যেহেতু নাই, কোষ বিভাজন হয় না। কোষ বিভাজ এই যেহেতু সেন্ট্রোজোম এখানে নাই, হ্যাঁ এই কথাটা মনে রাখো যে এখানে সেন্ট্রোজোম, এটা সেন্ট্রোজোমটা নাই। সো যেহেতু সেন্ট্রোজোম নাই, তার মানে কি এটা কোষ বিভাজিত হতে পারে না, নিউরনটা বিভাজিত হয় না, বিভাজিত হয় না, হয় না, ওকে। আচ্ছা, সো এই সেন্ট্রোজোম বাদে বাকি যে কোষগুলা, যে অঙ্গাণুগুলা, সেগুলা কিন্তু থাকে। যেমন এর মধ্যে থাকে নিউক্লিয়াস, এখানে থাকে ডেনড্রন, এই যে এটা হচ্ছে ডেনড্রন, ডেনড্রন থেকে যে প্রশাখাগুলো বের হয় সেটা হচ্ছে ডেনড্রাইট। এবং একজন তো একজনই, তাই না? সো একজন সেটা কিন্তু একটাই, এই যে এটা হচ্ছে সেই একজন। একজনের মধ্যে আবার কি কি আছে? যেমন এখানে হচ্ছে একটা আবরণ আছে যেটাকে বলা হয় মায়োলিন শীট। এখানে হচ্ছে রানভিয়ারের পর্ব থাকে। দেন এখানে সোয়ান স্কোয়ান কোষ আছে, ঠিক আছে। একজনের প্রান্ত, এই যে এটা হচ্ছে একজনের প্রান্ত। এখন এই যে একজনের প্রান্ত, এইখানে কিন্তু আরেকটা নিউরন থাকে, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা নিউরন থাকে। এই নিউরনের যে ডেনড্রাইটগুলা, এই নিউরনের যে ডেনড্রাইটগুলা, এর নিচে কিন্তু আরেকটা নিউরন আছে। এখন এই নিউরনের যে ডেনড্রাইটগুলা, সেটা কিন্তু এই একজনের সাথে যুক্ত থাকে। যুক্ত থাকে না, অ্যাকচুয়ালি এই নিউরনের কাছাকাছি থাকে, ঠিক আছে। ওই একজনের শেষ প্রান্তের কাছাকাছি এই ডেনড্রাইটগুলো থাকে। সো এই জায়গাটাতে ওই সামান্য একটু ফাঁকা স্থান থাকে, ঠিক আছে। এবং এই ফাঁকা স্থান, এর মধ্যে কিন্তু হচ্ছে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়। তাহলে এই একজন থেকে এই ডেনড্রাইটের মধ্যে কিন্তু স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়। বুঝতে পেরেছ? এবং এই যে যে জায়গাটাতে এই একজনের শেষ প্রান্ত এবং ডেনড্রাইটটা যুক্ত থাকে, সেই জায়গাটাকে বলা হয় সিনাপস। কি বলা হয় ভাইয়া? সেই জায়গাটাকে বলা হয় সিনাপস। এই কথাটা মাথায় রাখো, ঠিক আছে। ওকে, দেন আসো অঙ্গ এবং তন্ত্র। আমাদের পড়া প্রায় শেষ, জাস্ট কয়েকটা কথা বললেই শেষ। এগুলো নিয়ে তো আমাদের বইয়ে খুব বেশি আলোচনাও নাই। সো পরিপাক তন্ত্র, আমাদের দেহে কি কি তন্ত্র আছে দেখো। পরিপাক তন্ত্র আছে। সো পরিপাক তন্ত্র কি কি নিয়ে গঠিত? যেমন হচ্ছে মুখ বিহবর নিয়ে গঠিত। মুখ বিহবর আছে, তাহলে অন্ননালী আছে, হ্যাঁ অন্ননালী আছে। তারপরে হচ্ছে এই যে মলাশয়, পায়ু, এটা হচ্ছে পরিপাক নালী। তো এই যে পরিপাক তন্ত্র, এটা দুইটা অংশ। একটা, দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে পরিপাক গ্রন্থি, পরিপাক গ্রন্থি, এবং আরেকটা হচ্ছে পরিপাক নালী, পরিপাক নালী। সো পরিপাক গ্রন্থি কি কি? যেমন যকৃত আছে, কি কি আছে? যকৃত আছে, অগ্নাশয় আছে, অগ্নাশয় আছে। এছাড়াও কি আছে? তোমার হচ্ছে আন্ত্রিক
গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, দেন লালা গ্রন্থি আছে। সো এগুলো হচ্ছে গ্রন্থি, লালা গ্রন্থি, এখান থেকে এনজাইম খরিত হয়। পরিপাক নালী কি কি? এই যে মুখ, বিহবর, অন্ননালী, গলবিল, তারপর হচ্ছে তোমার হচ্ছে পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো হচ্ছে নালী, পরিপাক নালী। দেন শ্বসন তন্ত্র। সো শ্বসন তন্ত্র কি নিয়ে গঠিত? আমাদের নাক, একজোড়া নাক, তারপর হচ্ছে আমাদের শ্বাসনালী, দেন হচ্ছে একজোড়া ফুসফুস, এটা নিয়ে কিন্তু আমাদের শ্বসনতন্ত্র গঠিত। তাহলে কি কি আছে? শ্বাসনালী আছে, ফুসফুস আছে, নাক আছে, এবং এই ফুসফুসের নিচে এই জায়গাটাতে একটা পর্দা থাকে যেটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। আচ্ছা, ত্বকতন্ত্র, আমাদের যে ত্বক, আমাদের যে ত্বক সেটাকে বলা হচ্ছে ত্বকতন্ত্র। হ্যাঁ, আমাদের সারা দেহের বডির যে ত্বক সেটা হচ্ছে ত্বকতন্ত্র। এখন ত্বক থেকে কি বের হয়? চুল বের হয়, লোম বের হয়, নখ বের হয়, ঠিক আছে। দেন আসো রেচনতন্ত্র। রেচনতন্ত্র মানে কি? যে তন্ত্রটা আমাদের দেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটা আমাদের দেহ থেকে বের করে দেয়, ক্ষতিকর যে পদার্থগুলো, সেটাকে বলা হচ্ছে রেচনতন্ত্র। এটা নিয়ে কিন্তু একটা অধ্যায় আছে, তো এই অধ্যায়ে আমাদের এত বেশি জানার দরকার নাই। জাস্ট মনে রাখো এখানে বৃক্ক থাকে একজোড়া, একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটর, এটাও একজোড়া, মূত্রথলি হচ্ছে একটা, ইউরেথ্রা সেটা কিন্তু একটা, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে রেচনতন্ত্র। স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র আমাদের সারা দেহে থাকে, সারা দেহে, তুমি যেখানে দেহের চিমটি দাও সেখানে হচ্ছে তোমার ব্যথা পাবা তুমি, ঠিক আছে। তার মানে কি? স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র না থাকলে কিন্তু এটা হইতো না। এন্ড অন্তঃক্ষরা গ্রন্থি। সো অন্তঃক্ষরা গ্রন্থি, এটা সম্পর্কে একটু মনে রাখো। অন্তঃক্ষরা তন্ত্র, অন্তঃক্ষরা কি লেখা আছে? গ্রন্থি লেখা আছে। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি। তো অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, হরমোন নিঃসৃত হয়, নিঃসৃত হয়। সো গ্রন্থি মানে কি? এর আগেই বলেছি, গ্রন্থি হচ্ছে এক ধরনের আবরণী কলা যা ক্ষরণের কাজে নিয়োজিত। এখন এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, সে কিন্তু হরমোন নিঃসৃত করে। হরমোনের কাজ কি? হরমোন হচ্ছে এমন একটা রস যেটা যেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়, একটা গ্রন্থি থেকে তৈরি হয়, এবং সেই গ্রন্থি থেকে দূরবর্তী কোন একটা স্থানে গিয়ে কাজ করে। হ্যাঁ, ধরে নাও যে কোনো একটা হরমোন আমাদের মাথায় মাথায় তৈরি হইলো, সেটা রক্তের মাধ্যমে আহ, দূরবর্তী কোনো স্থানে গিয়ে সেটা কাজ করবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে বিষয়। তাহলে হরমোন হচ্ছে এমন একটা রস যেটা হচ্ছে কোন একটি স্থানে তৈরি হয়, বা কোন একটা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়, এবং সেখান থেকে রক্তের মাধ্যমে দূরবর্তী কোন স্থানে গিয়ে কাজ করে। যেমন আমাদের দেহে অনেকগুলো গ্রন্থি আছে, যেমন পিটুইটারি গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি আছে, প্যারাথাইরয়েড গ্রন্থি আছে, অ্যাড্রেনাল গ্রন্থি আছে, হ্যাঁ, অগ্নাশয় গ্রন্থি আছে, শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে। তো এগুলো হচ্ছে গ্রন্থি। আশা করি বুঝতে পেরেছো, যেখান থেকে হরমোন খরিত হচ্ছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল, তোমাদের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ শেষ হইলো। আশা করি তোমরা পুরো ক্লাসটা ঠিক মতোই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো সেক্ষেত্রে তো অবশ্যই জানানোর অনেক উপায় আছে। আমার সাথে কন্ট্যাক্ট করো, ফেসবুকে পোস্ট করতে পারো, যে কোনোভাবে তুমি হচ্ছে বিষয়টা জানতে চাইতে পারো। জাস্ট আমাকে কি করতে হবে বলো তো? তুমি যে বিষয়টা বুঝতেছো না সেই অংশটুকু ছবি তুলে তুমি ফেসবুকে গ্রুপে দাও, অথবা আমাকে হচ্ছে ইনবক্সে দিতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো বেশি বেশি করে পড়ালেখা করতে থাকো। ইনশাল্লাহ সফলতা আসবেই। টাটা।